সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি রসায়ন থেকে। রসায়নের প্রাথমিক ক্লাস। আজ আমরা শিখব অণু, পরমাণু কাকে বলে, এছাড়াও অন্যান্য অনেক বিষয়ে আমরা জানবো। অণু পরমাণুর ক্ষেত্রে যোজনী, নানাবিধ বিষয়ে যতটুকু জানা সম্ভব প্রাথমিক পর্যায়ে, রসায়নে না হলেই নয়, আমরা সেটা অবশ্যই জানার চেষ্টা করব। তো নাও কাম টু দি পয়েন্ট, আমরা চলে আসি আজকে টপিকসে। প্রথমেই অণু। অণু কাকে বলে? অণু মৌলিক পদার্থের অণু। অণু হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা স্বাধীনভাবে থাকতে পারে কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, তাকে অণু বলে। একাধিক পরমাণুর সমন্বয়ে একটা অণু গঠিত। তা অণুটা আমরা আগে দিলাম কেন? অণু বড় সেই জন্য। এরপরে রয়েছে পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামই হচ্ছে পরমাণু বা অ্যাটম, একেবারেই ক্ষুদ্রতম। এখন আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। অণুর ক্ষেত্রে সামনে যে একটা অক্সিজেন এবং দুই পাশে দুইটা হাইড্রোজেন মিলে একটা পানির অণু, এটা যৌগিক পদার্থের অণু। কিন্তু আমরা যদি দুইটা হাইড্রোজেনকে ধরি তাহলে একটা মৌলিক পদার্থের অণু H2 হবে। আর পরমাণুর ক্ষেত্রে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে যে কেন্দ্রে একটা লাল জায়গা অবস্থান করতেছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে কতগুলো গোল আকারে বৃত্তাকারের পথ দেখতে পাচ্ছি। এই কক্ষপথ গুলাতে প্রথমে রয়েছে দুইটা, তারপরে কক্ষপথে রয়েছে 8টা। এগুলো হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ পরমাণুকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা কি পাবো? আমরা পাবো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে এই স্তরগুলোতে থাকে ইলেকট্রন। আর অণুকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে আমরা পরমাণু পাবো। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, বোঝার জন্য ধন্যবাদ। তাহলে আমরা এখন চলে আসবো কোথায়? যে অণু, একটু আগে যেটা বললাম মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষেত্রে অণু হয়, সেই জন্য মৌলিক পদার্থের অণু হচ্ছে H2, যার যোজনী 1। তোমাদের অনেকের কাছে পর্যায় সারণী রয়েছে, সেখানে তোমরা দেখে থাকবে সবার আগেই হাইড্রোজেনের অবস্থান। তো আমরা একটু চিত্র দেখলে সুন্দর লাগে, সেই জন্য আমরা হাইড্রোজেনকে দেখলাম যে কত সুন্দরভাবে এটা একটা মৌলিক অণু, অর্থাৎ মৌল। আর হাইড্রোজেন অক্সাইড বা পানির অণু দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে যৌগিক অণু। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখন আমরা শিখব যে প্রতীক কাকে বলে। প্রতীক হলো কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। প্রতীক আবিষ্কার করেন মূলত সুইডেনের বিজ্ঞানী বার্জেলিয়াস। প্রকৃতিতে প্রাপ্ত সকল মৌলিক পদার্থের প্রতীক 1 বা 2 অক্ষরের, তবে মানুষ সৃষ্ট কিছু মৌলের প্রতীক 3 অক্ষরের। এগুলোকে বলা হয় কৃত্রিম মৌল। রাসায়নিক প্রতীকগুলো সাধারণত ল্যাটিন বা গ্রিক হয়ে থাকে। কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। প্রতীক মৌলের একটি পরমাণুকে প্রকাশ করে, যেমন অক্সিজেন এর প্রতীক O, হাইড্রোজেনের প্রতীক H এবং কার্বনের প্রতীক C। তাহলে প্রতীকের উপরের অংশটা মূলত আমাদের একটা সাধারণ ধারণা নেওয়া, এবং অথবা দিয়ে যে নিচের অংশটা রয়েছে সেইটাই মূলত প্রকৃত সংজ্ঞা হিসাবে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারব। বুঝাতে পেরেছি? এরপরে আসি আমরা যে প্রতীক লেখার নিয়ম। প্রতীক তো আমরা জানলাম 1 অক্ষরের বা 2 অক্ষরের হয়, ইংরেজি কিংবা গ্রিক ভাষা। কিন্তু সেটা আবার লেখার নিয়ম তো জানতে হবে।
এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া এবং বাকি 20টি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কেউ কেউ 120টি বলে, আরো 2টি তৈরি করা হয়েছে। তবে আমরা যেটা সর্বশেষ তথ্য পাচ্ছি সেটা আমরা কি করব, ধরে নেব। তো প্রতিটি মৌলের একটি নাম আছে। এখন আমরা যদি একটা বাংলাদেশে কোনো মৌলের নাম এককভাবে বলি আর গ্রিনল্যান্ডে যদি আরেকভাবে বলে, তাহলে কিন্তু একটা মৌলকে আমরা একইভাবে কাজ করতে পারব না। ঠিক সেইটার জন্যই সুইডেনের বিজ্ঞানী বার্জেলিয়াস প্রতীক লেখার নিয়ম আবিষ্কার করেন। এই নিয়মটা হচ্ছে কি, সাধারণত প্রতীকগুলো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটি অক্ষর দিয়ে প্রকাশ করা হবে। এটা প্রথম নিয়ম। এখন যদি দেখা যায় যে দুটি মানে একাধিক মৌলের প্রথম অক্ষর একই অ্যালফাবেট থাকে, যেমন কার্বনে সি, ক্যালসিয়ামেও সি, তাহলে কি হবে? তাহলে হবে এই যে ক্যাপিটাল লেটারের সাথে সুবিধাজনক একটি স্মল লেটার বসিয়ে দিয়ে তারপরে দুইটা লেটার একসাথে নিয়ে একটা বড় একটা ছোট হাতের অক্ষরে দিয়ে যদি আমরা বসিয়ে দিই, তাহলেই কি ওই মৌলগুলোর নামকরণ করা যাবে, অর্থাৎ প্রতীক লেখা যাবে, প্রতীক আকার। তারপরে কিছু প্রতীক রয়েছে যে প্রতীকগুলো সরাসরি ল্যাটিন থেকে এসেছে এবং সেগুলো সাধারণত ওইভাবেই অক্ষত থেকে যায়, সেগুলোকে আমরা ওভাবেই রেখে দেব। যেমন নাইট্রিয়াম থেকে সোডিয়াম। আমরা এরপর একটা চার্ট দেখব, সেই চার্টের মধ্যে আমরা মৌলগুলো এবং তাদের নাম এবং মৌলের ল্যাটিন নাম তার একটা টেবিল দেখতে পাবো এবং সেখান থেকে শিখে নেব। যেমন হাইড্রোজেনের H, অক্সিজেনের O, নাইট্রোজেনের N, কার্বনের C, ক্লোরিনের Cl, ক্যালসিয়ামের Ca। এখন আমরা যদি ল্যাটিন নামের দিক থেকে তাকাই তাহলে দেখতে পাবো যেমন লোহা, এটাকে বলা হয় ফেরাম। তামা, এটা আসছে কপরাম থেকে। সোনা, অরাম থেকে আসছে। রূপা, এটা আসছে আর্জেন্টিনাম। তারপরে সোডিয়াম আসছে, আগেই তো বলছিলাম নাইট্রিয়াম। এই কয়টা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, মাত্র কয়েকটা। এটা মাস্টার ডিগ্রি পর্যন্ত একই জিনিস থাকবে এবং বাংলাদেশেও যা, আমেরিকাও তো তা, গ্রিনল্যান্ডেও তা, সৌদি আরবে তা, কেমিস্ট্রির নিজস্ব একটি ভাষা আছে। এই প্রতীক লেখার মাধ্যমে, সংকেত লেখার মাধ্যমে আমরা কেমিস্ট্রিকে জানতে পারি যে তার নিজস্ব ভাষাটা কি। তাহলে আমরা পরের এই চারটা আমরা মুখস্থ করে নেব এবং মুখস্থ করে নিব। মুখস্থ করতে হবে, কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয় এবং তারপরে আস্তে আস্তে এটা নিজের ভিতরে স্থায়িত্ব লাভ করবে। সায়েন্স পড়লে খুব কঠিন মনে হবে না, প্রথম দিকে একটু খারাপ মানে জটিল মনে লাগতে পারে, কিন্তু একটা সময় গিয়ে মনে হবে কি এগুলো সহজ। তো আশা করি এর পরের ইয়াতে আমরা যাচ্ছি যে আমরা দেখলাম যে প্রতীক, তাহলে এখন আমাদের সংকেত দেখতে হবে না? হ্যাঁ, এখন সংকেতের ব্যাপারটা কিন্তু শুধু মৌলের ক্ষেত্রে হয় না, প্রতীক শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষেত্রে হয়। সংকেত হয় মৌলিক এবং যৌগিক দুই পদার্থের ক্ষেত্রেই সংকেত হবে। অর্থাৎ কোন মৌল বা যৌগের অণুকে সংক্ষিপ্ত রূপে পরমাণু সংখ্যার মাধ্যমে যে প্রকাশ করা হয় তাকে কি বলে? সংকেত বলে। যেমন হাইড্রোজেনের একটা অণু সংকেত H2, এর অর্থ কি? একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে দুইটা হাইড্রোজেন মিলে হাইড্রোজেনের একটা অণু হয়। অক্সিজেনের একটা অণু কি? O2, এখানেও একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা অণু হলো। এখন যদি আমরা H লিখি তাহলে আমরা কি জানবো? H হচ্ছে হাইড্রোজেনের প্রতীক এবং এটা একটা মৌল। আর যদি H2 লিখি তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের একটা অণু এবং দুইটা মৌল মিলে একটা অণু হয়েছে, এটা একটা সংকেত।
যৌগের সংকেত লেখার সময় আমাদের যোজনী সংখ্যা সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। আমরা সে নিয়ে বিষয়টি নিয়ে আসছি, আমরা আলোচনায় আজকে আনার চেষ্টা করব কিভাবে আমরা আসলে যোজনীটা নির্ধারণ করব। যোজনীর একটা আবিধানিক সংজ্ঞা আছে। মূলত মৌলের যোজনী হলো ওই মৌলের আরেকটি পরমাণু ওই মৌলের একটি পরমাণু আর কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হইতে পারে, বা অথবা একটি মৌলের আরেকটি মৌলের সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা বা ক্ষমতা, তাকে আমরা যোজনী বলে থাকি। এখন এই যোজনী জিনিসটা আমাদের খুব ভালো করে জানতে হবে। তো অধাতুর যোজনী আমরা যদি চিন্তা করি যে মৌলগুলোর মধ্যে কিছু রয়েছে ধাতু, কিছু রয়েছে অধাতু, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তো এখন আমরা অধাতুর মৌল যদি দেখি যে হাইড্রোজেন একটা অধাতু গ্যাস, হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, নাইট্রোজেনের যোজনী 3। মূলত নাইট্রোজেন 1 থেকে 5 পর্যন্ত হয়ে থাকে। তা আমরা এখান থেকে মূলত নাইট্রোজেনের যোজনী 1 থেকে 5 পর্যন্ত হয়ে থাকে। ফসফরাসের যোজনী P এবং কার্বনের যোজনী হচ্ছে 4। আবার সালফারের যোজনীও 4। সালফারও একটি বহুযোজী মৌল, এর যোজনী 2, 4, 6। এই বিষয়গুলো আমরা আবার প্রশ্ন আলোকের মাধ্যমে ক্লাসে শিখবো, বা তোমরা প্রশ্ন করলে সেটার উত্তর দেওয়া যাবে। সবগুলো জিনিসকে স্লাইডে আসলে ওভাবে আনা যায় না। তা আমরা যোজনীগুলো দেখলাম যে কোনগুলো একযোজী, কোনগুলো দ্বিযোজী, কোনগুলো ত্রিযোজী, এবং কোনগুলো কি বলা হয় যে 4-এর বেশি যেগুলো পলিযোজী বলে। তো আমরা বহুযোজী বলতে পারি সবাইকে, 1-এর অধিক যারা তারা হচ্ছে বহুযোজী। এখন আমরা বহুযোজী শীট আমরা দেখলাম যেটা। এখন আমরা দেখব ধাতুর ক্ষেত্রে, অর্থাৎ অধাতুর ক্ষেত্রে আমরা দেখেছি। এখন ধাতু বা মৌল এগুলার একযোজী হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, গোল্ড। দ্বিযোজী ম্যাগনেসিয়াম, এবং কারণ আমরা যে টেবিলটা এঁকেছি সেই টেবিলটার সরাসরি নিচে আমরা দ্বিযোজী যাদের যোজনী 2 তাদের দেখতে পাচ্ছি, যোজনী 3 অ্যালুমিনিয়াম, আয়রন, গোল্ড। যদিও আয়রনের 2টা যোজনী, একটা 2 আর একটা 3। 2 আবার 3-এর একটা ব্যাপার আছে, সেটা আমরা একটু পরেই কথা বলবো। টিন হচ্ছে 4 এবং লেড হচ্ছে 4। এখন এটার আঁশ আছে বা ইক আছে। যদি আঁশ বলি আমরা, যেমন ফেরাস, তাহলে বুঝতে হবে কম যোজনী নিয়ে ব্যবহৃত হয়েছে, তার আরো যোজনী আছে। আর যদি ইক হয় তাহলে আমরা বুঝবো সর্বোচ্চ যোজনী ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যোজনী অনেক থাকতে পারে, তার সর্বনিম্ন, সর্বোচ্চ, আর মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় সুপ্ত যোজনী। ক্লিয়ার? অনেকটা ক্লিয়ার, খুব ক্লিয়ার হবে না, কারণ আরো ভালো করে তো জানতে হবে। যৌগের আণবিক সংকেত লেখার ক্ষেত্রে যে সকল নিয়ম অনুসরণ করা উচিত সেগুলো নিম্নরূপ। যেমন যৌগে উভয় মৌল বা যৌগমূলকের যোজনী একই হলে সংকেতে যোজনী লেখার প্রয়োজন হয় না। অর্থাৎ যদি যোজনী 1-1 হয়, বা যোজনী 2-2 হয়, যোজনী 4-4 হয়, দুইটারই যদি একই যোজনী হয় সেখানে কোনো যোজনী কারোর সাথে লিখতে হয় না। যেমন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে তোমাদের একটু অন্যরকম লাগবে যে আগেরটা ক্যালসিয়াম অক্সাইড। এখান থেকে আমরা বুঝছি যে অক্সিজেনের 2, ক্যালসিয়ামের যোজনী কিছু লেখা নাই, তাহলে ক্যালসিয়ামের যোজনী 2 হবে। কারণ যদি একই রকমের যোজনী হয় সেখানে কোনো কিছু লিখতে হয় না। এখন অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে একটা 4 লেখা আছে, বাট এখানে যোজনী ক্লোরিনের তো 1, তাহলে অ্যামোনিয়ামটা কি? এই অ্যামোনিয়াম সম্বন্ধে জানতে
অ্যামোনিয়াম হচ্ছে একটা যৌগমূলক, এ সম্বন্ধে আমরা একটু পরেই শিখব। অ্যামোনিয়াম, নাইট্রেট এগুলো হচ্ছে মূলত যৌগমূলক, এদের যোজনী এক হয়। তো সোডিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে আমরা কোনো যোজনী লিখিনি, কারণ যোজনী লিখলে অ্যামোনিয়ামকে আমরা কি করতাম, অ্যামোনিয়ামটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে আমরা তার যোজনীটা লিখে দিতাম, অথবা ক্লোরিনকে আমরা ডাইরেক্টলি লিখতে পারতাম, যেহেতু অ্যামোনিয়াম একটা যৌগমূলক এবং সেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন রয়েছে। তারপরেটা হচ্ছে উভয় মৌলের কিংবা উভয় মূলকের যোজনী নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করার বিনিময়ে লিখতে হয়। যেমন কার্বন ডাই অক্সাইড, সেখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা যদি C2O4 লিখি সেটা কি হবে, কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 2 হবে। কিন্তু এটা যেহেতু কি সংখ্যা, গুণিতক একই 2 এবং 4, সেহেতু আমরা এখানে লিখতে পারি CO2, অর্থাৎ 2 দিয়ে 4 কে ভাগ দিলাম আর 2 দিয়ে 2 কে ভাগ দিলাম, 2 দিয়ে 2 কে ভাগ দিলে 1 হবে, তার মানে C, আর 4 কে ভাগ দিলে 2 হবে, তার মানে কি 2, তাহলে CO2 কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? তারপরে আমরা যোজনীর সম্বন্ধে জানবো, যে তো যোজনী সম্বন্ধে জানার আগে আমাদের একটা বিষয় জানা খুব জরুরি, সেটা হলো যে যৌগমূলক। এই যৌগমূলকটা আমাদের জানা খুবই জরুরি, কারণ যৌগমূলক কি এটা না জানলে কেমিস্ট্রিতে নিয়ে একটা সমস্যা তৈরি হয়। রিয়াকশন কেমিস্ট্রি, রিয়াকশন মানে বিক্রিয়া লিখতে হয়। বললাম তো যে বাংলা ইংরেজি না লিখে শুধু কেমিস্ট্রির ভাষা দিয়ে আমরা কয়েক হাজার পৃষ্ঠা লিখতে পারবো। তাহলে যৌগমূলক হচ্ছে একাধিক মৌল যুক্ত হয়ে যদি একটা মৌলের ন্যায় আচরণ করে বা একটা পরমাণু ন্যায় আচরণ করে, মৌল বা পরমাণু একই কথা, যদি আচরণ করে এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করে এককভাবে এবং বিক্রিয়ার সাথেও অক্ষত অবস্থায় থাকে, তখন আমরা তাকে যৌগমূলক বা রেডিক্যাল বলতে পারি। এই যৌগমূলকগুলোর আমি একটা চার্ট এখানে দিয়ে দিয়েছি, টেবিল, যেখানে নাম দেওয়া আছে। এই নামগুলো দেখে এবং প্রথম যেগুলো তোমরা দেখতে পাবে সেগুলো যোজনী 1, দ্বিতীয় স্তরে যোজনী 2, তৃতীয় স্তরে যেটা আছে সেটা যোজনী 3। তাহলে আশা করি এটা তোমাদের খুব কাজে লাগবে। এখন আমরা শিখব মূলত যোজনীর ব্যবহারটা, যেটা আমি বোর্ডে অনেক সময় দেখাই। যেমন মনে করি যে A মৌলের যোজনী X এবং B মৌলের যোজনী Y, তাহলে A ও B মৌল দ্বারা গঠিত যৌগের সংকেতটি হবে কি AYBX, অর্থাৎ A মৌলের যোজনী সংখ্যা B মৌলের ডান পাশে সামান্য নিচে ছোট আকারে বসবে এবং B মৌলের যোজনী A মৌলের পাশে ডান পাশের নিচে দিকে ছোট করে লিখতে হয়। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে অ্যালুমিনিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3, সেটা আমরা অক্সিজেনের নিচে ডান পাশে ছোটভাবে লিখছি। আবার অক্সিজেনের যোজনী এখানে 2, সেজন্য আমরা কি লিখছি, অ্যালুমিনিয়ামের নিচে 2টাকে ছোট আকারে লিখছি। আজান দিচ্ছে, আজানের শব্দ হচ্ছে। তো যাই হোক, আমরা আবার একটা চিত্র দেখি, যে চিত্রটার মধ্যে দেখব A এর যোজনী হচ্ছে X এবং B এর যোজনী হচ্ছে কত, Y। তাহলে AX যোগ BY যদি হয়, তাহলে AX এবং BY তাদের যোজনী, কিন্তু এরা যখন যোজনী হয়ে দুইটা যোগ হয়ে একটা যৌগ হয়ে যাবে,
তখন তারা হয়ে যাবে এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স। মনে থাকবে তো? আর এই জায়গাটা তোমরা একটু এই স্লাইডটাকে একটু ভালো করে দেখো, যদি না বুঝতে পারো কমেন্টস করে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ আমি বুঝিয়ে দিয়েছি ইতিপূর্বে। তারপরও এখানে লেখা আছে, এরপরও বোঝার চেষ্টা করো। এখন আমরা একটা মজার জিনিস শিখবো, মজা কেমিস্ট্রিতেও আছে। আমরা এর আগে পদার্থের ক্ষেত্রে আমরা পড়েছিলাম বা দেখছিলাম যে একটা মাত্র পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, সেটা কি? পানি। বরফ কঠিন অবস্থা, বরফ গললে পানি, এটা কি? তরল অবস্থা। এবং পানিকে তাপ দিলে বাষ্প হয়ে উড়ে যায়, সেটা কি? গ্যাসীয় অবস্থা। কিন্তু আমরা এখানে চিত্রে একটা মোমবাতি দেখতে পাচ্ছি। এই মোমবাতির মধ্য দিয়ে যে প্রজ্বলন, মোমবাতির প্রজ্বলনের মধ্য দিয়ে, দহন বা প্রজ্বলন দুইটাই বলতে পারি, দহন মানে জ্বলানো অবস্থা। এখানে পরিবর্তন, পদার্থের পরিবর্তন। তাহলে পদার্থের পরিবর্তনটা কিন্তু আমরা ওখানে বলছি অবস্থা, পদার্থের অবস্থা হয়, কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা। কিন্তু পদার্থের পরিবর্তনও হয়। সেই পরিবর্তন হয় দুই প্রকারে, একটা ভৌত পরিবর্তন, একটা রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন হচ্ছে যদি দেহের ফিজিক্যাল চেঞ্জ, যেটা মানে আকৃতিগত পরিবর্তন হয়ে যায়, সেটা ভৌত পরিবর্তন, এবং সেটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে যেটা থেকে নতুন পদার্থের তৈরি হয় এবং সেটাকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না। এখন মোমবাতির প্রজ্বলনের মাধ্যমে বা দহনের মাধ্যমে আমরা একই সঙ্গে রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন দুইটাই দেখতে পাব। কিভাবে? মোমবাতি যে গলে নিচে পড়ে যাচ্ছে আলো দিয়ে, তাপ দিয়ে, সে কিন্তু গলে একটা অংশ নিচে জমা হচ্ছে, এটা হচ্ছে। আর মোমবাতি আস্তে আস্তে যতক্ষণ জ্বলতেছে মোমবাতি ছোট হয়ে যাচ্ছে, কারণ এই মোমটা জ্বলে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এর আকৃতির একটা পরিবর্তন হচ্ছে। তার যে এই বাহ্যিক আকৃতির পরিবর্তন, এটাকে আমরা বলতে পারি কি? এটাকে ভৌত পরিবর্তন বলবো। কিন্তু মোমবাতি দহন করলে ভৌত পরিবর্তন ঘটে, এটা সত্য। কিন্তু মোমের জ্বলার সময় তাপের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড নামে গ্যাস উৎপন্ন হয়ে যেটা চলে যায়, সেটাকে আমরা কি করতে পারি? সেটাকে আমরা সিরিয়াসলি বলতে পারি, সেটাকে কিন্তু আমরা আর পূর্বের অবস্থায় ফেরত আনতে পারবো না। এটা রাসায়নিক পরিবর্তন। এখন রাসায়নিক পরিবর্তন, কোন পদার্থ যখন তার নিজস্ব ধর্ম সম্পূর্ণ হারিয়ে ফেলে, অর্থাৎ সে কিন্তু আর মোমের ধর্ম নাই, কোথায়? যে গ্যাসটা উড়ে যাচ্ছে আলো দিয়ে আমাদেরকে, সেটা কার্বন ডাইঅক্সাইড হয়ে এবং পানি উৎপন্ন করে জলীয় বাষ্পের মতো করে আকাশে মিলে যাচ্ছে। এই জন্য মোমবাতির দহনের রাসায়নিক যে বিক্রিয়াটা ঘটে, সেটা আমরা নিচে দেখাচ্ছি। যে মোমবাতি, অক্সিজেন, মোমবাতির সাথে যখন আমরা একটা কথা মনে রাখবো সবসময়, যে অক্সিজেন কিন্তু জ্বলতে সাহায্য করে প্রচন্ড রকম। মোম যখন অক্সিজেনের সাহায্যে জ্বলে, তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প এক ধরনের গ্যাস, মানে বাষ্প, তো তার সাথে তাপ এবং আলো উৎপন্ন করে। অতএব বলা যায় যে মোমবাতির দহনের কারণে বা প্রজ্বলনের কারণে একই সঙ্গে ভৌত রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়ে থাকে। আমার মনে হয় বিষয়টি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এরপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি বারবার বলছি যে প্রথম দিকের কাজগুলো তো আস্তে আস্তে ভিডিওগুলো আরো আপ টু ডেট হবে, আরো অনেক স্লাইড করে এডিটিং করে দিতে পারবো, কারণ সময়ের অভাবে, আর বাইরে একটু কাজও চলতেছে, এখান থেকে আওয়াজ হয়, এই জন্য করতে পারতেছি না। তো নেক্সট কাজগুলো আমরা আরো সুন্দরভাবে করব, ছোট ছোট ভিডিও দিচ্ছি। সবাই
এই ছোট ছোট টপিকস গুলাকে তোমরা নিজেদের মতো করে শেখার চেষ্টা করবে। একটা কথা সব সময় মনে রাখবে, নিজের মতো করে শেখার চেষ্টা করবে। কখনোই যে আমি পড়াচ্ছি আমার মতো করে মুখস্থ করবে না, তুমি তোমার মতো করে বলার চেষ্টা করবে, এবং তাতে আমি কিন্তু খুশি হব এবং আমি বিশ্বাস করতে পারবো যে তুমি কিছু শিখেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ।